হুররে! খেলা হচ্ছে, খেলা হচ্ছে, খেলা হচ্ছে। আজকে সিবিআই এবং জুনিয়র ডাক্তাররা মিলে পিসিকে গোলের মালা পরিয়ে দিলেন। একের পর এক ব্রেকিং নিউজ আসছে এবং কোনটা ছেড়ে কোনটার কথা বলবো। কিন্তু আজকে অভয়ের জাস্টিস যেন কোথাও কোথাও সঠিক পথে হাঁটছে। যে সিবিআই তদন্ত নিয়ে আপনারা বারবার অসূয়া প্রকাশ করছিলেন, আমি বলেছিলাম এই সিবিআই হচ্ছে দেশের প্রিমিয়াম তদন্তকারী এজেন্সি, এদের উপর আস্থা রাখুন, এরা সঠিক কাজ করবে। এবং যেভাবে গ্রিন সিগন্যাল আছে, যেভাবে দিল্লি থেকে পুরো ব্যাপারটা মনিটর হচ্ছে, সেই জায়গা থেকে সিবিআই ফ্রুটফুল রেজাল্ট দেবে। যে যত বড় প্রভাবশালী হোক না কেন, এই সিবিআই কাউকে ছাড়বে না এবং অভয়ার জাস্টিস এরাও দিতে বদ্ধপরিকর। চূড়ান্ত লেভেলের এফিসিয়েন্ট অফিসাররা এগুলোকে মনিটর করছেন, আর সেটাই আজকে আবারও এস্টাবলিশ হয়ে গেল। সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল, যে কিনা গ্রেপ্তার হয়েছিল আরজি করের দুর্নীতি মামলায়, এবার আরজি করের মূল যে খুন এবং ধর্ষণ, আমাদের বোনটাকে যে নির্মমভাবে যে দানবীয়ভাবে শেষ করা হয়েছিল, তার যে প্রতিকারের লড়াই আমরা করে চলেছি, প্রতি মুহূর্তে তার জাস্টিস খুঁজে চলেছি, সেই জায়গাটাই আজকে এস্টাবলিশ হলো। সন্দীপ ঘোষ এবার মূল খুন ধর্ষণের মামলায় গ্রেপ্তার হলো। শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, তার পাশাপাশি টালা থানার সেই ওসি, যে ওসি নাকি প্যানিক অ্যাটাক হয়েছিল, যার নাকি ডিহাইড্রেশন হয়েছিল, যাকে হসপিটালের পর হসপিটাল ঘুরতে হয়েছিল এবং কেউ ভর্তি নেয়নি, শেষ পর্যন্ত উচ্চ মহলের প্রভাবে তাকে একটা হসপিটালে ভর্তি করে লুকিয়ে রাখতে হয়েছিল, যেখানে বসে মুখে হাসি নিয়ে মোবাইল টেপাটেপি করছিল, ভাবছিল কাকুর মতো বেঁচে যাবে, ভাবছিল কেষ্টর মতো হবে, কিন্তু না হলো না। সেই টালা থানার ওসিকেও শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো। অর্থাৎ এই ওসিকে যে বিভিন্ন হাসপাতাল নেয়নি, সেই জন্য তাই সেই হাসপাতালগুলোকে ডেকে কোর্টকে দেওয়ার যে কথা বলা হয়েছিল, যিনি নিদান দিয়েছিলেন, এবার কি সূত্র সেইখান অবধি পৌঁছবে? আজকে কিন্তু সিবিআই ইঙ্গিত দিয়ে রেখে দিল এবং যেভাবে অভয়া কাণ্ডের বিচার এগোচ্ছে, তদন্ত এগোচ্ছে, সেই জায়গা থেকে একটা কথাই বলা যেতে পারে, বিশ্বাস করুন, আমি আপনাদের বারবার বলছি, আপনারা হয়তো আমার কথায় রেগে যাচ্ছেন যে সিবিআই কিছু করতে পারবে না। আপনারা অনেকেই বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেয়ারে বসে চন্দ্রচূড় সাহেব কি করছেন। আবারও বলছি, চন্দ্রচূড় সাহেব ওই চেয়ারে বসে যে বিচার করার কথা সেইটাই অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে করছেন। হ্যাঁ, আমিও তার বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম, কেননা সুমোটো কেস বা ওইসব নিয়ে বিভিন্ন রকম রেফারেন্স আমার কাছে আগে এসেছিল, কিন্তু যত এই মানুষটাকে দেখছি তত যেন অবাক হয়ে যাচ্ছি যে সত্যি জাস্টিস কিভাবে করতে হয় তিনি সেই জায়গাটাও একদম সুন্দরভাবে করছেন। তার পাশাপাশি সিবিআই তদন্ত এগোচ্ছে। আর অন্যদিকে আজকে ডাক্তারি ছাত্ররা তারা যখন গেলেন মুখ্যমন্ত্রীর অনুরোধের পর তার কালীঘাটের বাড়িতে, সেখানে অনেক প্রশ্ন উঠছিল, আমার মনেও অনেক কিছু ধোঁয়াশা আসছিল, কিন্তু সেইখানেও যা হলো শেষ পর্যন্ত আপনারা দেখেছেন, সেখানেও কিন্তু গলি হজম করতে হলো পিসিকে। ফলে আজকের দিনটা মোটেই সুখকর গেল না পিসির জন্য। কী কী হলো তার সমস্ত আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন নিয়ে একটা সূত্র সিবিআইয়ের হাতে এসেছিল এবং আপনাদের সেটা আগেই জানিয়েছিলাম যে ঘটনার দিন রাত্রে তার বেলেঘাটার ফ্ল্যাটে ছিল না, তার টাওয়ার লোকেশন কিন্তু দেখা যাচ্ছিল একটা বারুইপুরের স্টেশন সংলগ্ন একটা শিশু হাসপাতাল বা শিশু জায়গা, যেখানে প্রাইভেট প্র্যাকটিস করতো। শুধুমাত্র তাই নয়, আরজি করের কাছাকাছি তার টাওয়ার লোকেশন পাওয়া গেছে। এমনকি ভোরবেলায় তার কল গিয়েছিল তার ড্রাইভারের কাছে, তারপর কিছু গুরুত্বপূর্ণ ফোন সারেন এবং তারপর ফিজিক্যালি কি কারোর সঙ্গে মিটিং করতে যাবেন, এই সব করে কিন্তু সন্দীপ ঘোষ যে এই ঘটনার সঙ্গে জড়িত আছে এমন একটা ইঙ্গিত কিন্তু সিবিআই তদন্তে উঠে আসছিল। আপনারা অনেকেই গল্প মনে করছিলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আসছিল যে সন্দীপ ঘনিষ্ঠ, অতি ঘনিষ্ঠরাই এই ঘটনা ঘটিয়েছে এবং পরবর্তীকালে সঞ্জয় রায়কে বলির বকরা করে সামনে আনা হচ্ছে। সন্দীপের ঘর সেদিনকে খোলা হয়েছিল, সেই সমস্ত সূত্রগুলো আসছিল। আর তাই সিবিআই দুর্নীতির মামলায় এর আগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল, কিন্তু আজকে যে মূল অভয়ার খুন এবং ধর্ষণের মামলা, সেই মামলাতেও সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তারি দেখালো। এরপর যেটা সব থেকে চমকে দেওয়ার মতো খবর, সেটা হচ্ছে ওই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, যে অভিজিৎ মণ্ডলকে নিয়ে বারবার প্রশ্ন উঠেছে সেদিনকে তার অতি সক্রিয়তা, সেখানে এভিডেন্স ট্যাম্পারিং এবং সবথেকে বড় কথা আপনাদের বলেছিলাম, ফরেন্সিক টেস্ট যখন হচ্ছে, এক লেডি ডাক্তার ছিলেন, এক ম্যাডাম ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে বিকেল 4টের পর পোস্টমর্টম করতে হলে স্পেশাল পারমিশন লাগবে, সেই পারমিশন কোথায়, সেটা ছাড়া আমি করব না। কিন্তু তারপরই এই টালা থানার ওসির অতি সক্রিয়তা সেখানে লক্ষণীয় হয় এবং কার্যত জোর করে এই পোস্টমর্টম করা হয়। তারপর অভয়ার পরিবারকে আটকে রাখা,
400 পুলিশ দিয়ে ঘিরে রাখা, জোর করে মৃতদেহ পুড়িয়ে দেওয়া, এই যে ঘটনাগুলো সেইগুলোর পিছনেও কিন্তু এই অভিজিৎ মণ্ডলের হাত ছিল বলে বারবার উঠে আসছিল। কিন্তু এই অভিজিৎ মণ্ডলকেই হাতে পাচ্ছিলেন না সিবিআইয়ের কর্তারা। তার কারণ হচ্ছে তিনি যখন বুঝতে পারলেন যে ফেঁসে যাবেন, সুপ্রিম কোর্টও তাকে যেতে বলল, সেই সময় তার হঠাৎ করে অসুস্থতা হয়ে গেল। সেই অসুস্থতা নাকি ডিহাইড্রেশন, কেউ বলছেন তার প্যানিক অ্যাটাক হয়েছে, এরকম বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন হাসপাতালে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, কোথাও তাকে ভর্তি নেওয়া হচ্ছিল না। অর্থাৎ সেই হাসপাতালগুলোও বুঝতে পারছিল যে এই অভিজিৎ মণ্ডল অনেক গণ্ডগোল করেছে এবং এই জায়গা থেকে একে যদি ওই নিরাপদ আশ্রয়স্থল হাসপাতালকে করে দেওয়া হয়, তাহলে আগামী দিনে কিন্তু একে তো আইনি প্রক্রিয়ার মধ্যে আসতে হবে, সিবিআই তদন্তের মধ্যে আসতে হবে, তার থেকেও বড় কথা বাংলার মানুষের যে সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্টের কাছে কিন্তু তাদেরকে ভিলেন হয়ে যেতে হবে। ফলে তারা সেই কাজটা করতে চাননি, তারা করেননি। অভয়ার জাস্টিসের জন্য তারা কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরেই শোনা গেল যে অতি উচ্চ প্রভাবশালী মহল থেকে চাপ এলো এবং শেষ অবধি এক বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করাতে হলো। করে সেই অভিজিৎ মণ্ডলকে আজকে শেষ অবধি 3:10 সিজিও কমপ্লেক্সে সিবিআই ডেকে পাঠায় এবং ডেকে পাঠানোর পর তার জেরায় কিন্তু একাধিক অসঙ্গতি উঠে আসে। এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে, ঘটনা কিভাবে ঘটেছিল, কেন সেখানে আনন্যাচারাল ডেথের কথা বলা হয়েছিল, এরকম একাধিকবার প্রশ্ন আসে এবং একবার এক এক রকম বয়ান আসছে, যেখানে স্পষ্টভাবে বোঝা যায় যে এই অভিজিৎ মণ্ডলের সামগ্রিক ঘটনা, অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পর সেটাকে চাপা দেওয়া, এভিডেন্স ট্যাম্পারিং, প্রকৃত দুষ্কৃতীদের বাঁচানো এবং যারা এই দুষ্কর্ম করেছে তারা যাতে কিছুতেই আইনের আওতায় না আসে, তদন্তের আওতায় না আসে, সেইটাকে বাঁচানোর নাকি চেষ্টা করেছেন। ফলে সেই অভিজিৎ মণ্ডলকে কিন্তু শেষ পর্যন্ত সিবিআই গ্রেপ্তার করেছে। এখন মুশকিলটা হচ্ছে, অভিজিৎ মণ্ডল তো ঠিক আছে, কিন্তু অভিজিৎ মণ্ডল এই কাজগুলো, এই টালা থানার ওসি এই কাজগুলো কি নিজের মর্জিতে করেছে? সন্দীপের সঙ্গে তার খুব স্পেশাল সম্পর্ক ছিল সেই জন্য এই কাজগুলো করেছে, নাকি তারই কোনো বিভাগীয় কর্তার নির্দেশ ছিল যে জন্য এই কাজগুলো করেছে, নাকি তারও কোনো উচ্চ মহল থেকে প্রেশার ছিল যে জন্য এই কাজগুলো করেছে? একাধিক প্রশ্ন কিন্তু এখন ভেসে উঠছে। ফলে অভিজিতেই যে এই তদন্ত শেষ হয়ে যাচ্ছে, তার গ্রেপ্তারিতেই যে এই তদন্ত শেষ হয়ে যাচ্ছে তা নয়। এগুলো মোটামুটি বলা যেতে পারে ফার্স্ট স্টেপ এবং বিশ্বাস রাখুন সিবিআই কিন্তু টপ অবধি পৌঁছবে। কেননা যে অফিসিয়ালরা এই মামলাটি সামলাচ্ছেন তাদের ট্র্যাক রেকর্ড দেখুন, তাদের এফিসিয়েন্সি দেখুন। আবারও বলছি, সিবিআই কিন্তু দেশের প্রিমিয়াম তদন্তকারী সংস্থা। অনেক সময় পরিস্থিতির চাপে বা ঘটনা প্রভাবে তদন্ত ভার যখন তারা হাতে নেয়, সেই এভিডেন্স তাদের হাতে আসে না। ফলে হয়তো সেই যে কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা চাইছি বা যে দ্রুততার সঙ্গে চাইছি সেটা হয়তো আমরা পাই না, ফলে মনক্ষুণ্ণ হই। কিন্তু সিবিআইয়ের এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই, সেটা আজকে আবারও তারা প্রমাণ করে দিলেন। এদিকে যখন সিবিআই কার্যত ঝড় তুলে দিচ্ছেন, সেখানে আরও দুজন পুলিশ কর্তা নাকি এখনও সিজিও কমপ্লেক্সে রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরও কি গ্রেপ্তার করা হয়েছে? তাদেরও কি এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে? এখনও সেই আপডেট আমাদের কাছে আসেনি। কিন্তু যেহেতু অভিজিৎ মণ্ডল টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, সুতরাং মানে প্রাক্তন টালা থানার ওসি বলবো, তিনি এখন আর নেই, তিনি বলেছিলেন নিজে থেকেই নাকি তাকে সরিয়ে দিতে হবে। ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার পাশাপাশি আরও গ্রেপ্তারি হবে কিনা আজ রাতেই, সেটা নিয়ে যখন জল্পনা বাড়ছে, তার আগেই কিন্তু ঝড় তুলে দিয়েছেন এই ডাক্তারি আন্দোলনরত ছাত্ররা। আমরা ভেবেছিলাম যে যেভাবে এসে মুখ্যমন্ত্রী সকালে বললেন এবং তার বাসভবনে ডাকা হলো, কোথাও একটা প্রশাসনিক জায়গায় গিয়ে বৈঠক হচ্ছে না, তার বাড়িতে করা হচ্ছে এবং কোথাও গিয়ে ফাঁদে পড়ে গেলেন এই ডাক্তারি ছাত্ররা। শেষ পর্যন্ত কি হবে এই যখন জল্পনা ছিল, সেই মিটিংও কিন্তু বানচাল হয়ে গেল। কেন বানচাল হয়ে গেল? ডাক্তারি ছাত্ররা তাদের জায়গায় খুব অবভিয়াস ছিলেন যে ঠিক আছে, আপনি লাইভ স্ট্রিমিং করতে দেবেন না, আপনি আমাদের তরফ থেকে কোনো ভিডিও রেকর্ডিং করতে দেবেন না। শুধু মোবাইল নয়, মুখ্যমন্ত্রী বাড়িতে ঢোকার আগে তাদের হাতে যা কিছু ইলেকট্রনিক্স ডিভাইস ছিল, কারোর স্মার্ট ওয়াচ ছিল বা এই ধরনের ঘড়ি ছিল, সমস্ত কিছু বাইরে খুলে দেখে যেতে হচ্ছে, আমরা তাতেও রাজি আছি। কিন্তু মিটিংটা হওয়ার পর, বৈঠকটা হওয়ার পর তার ভিডিও রেকর্ডিং আমাদের হাতে তুলে দিতে হবে। কেননা এই ভিডিওতে আমরা যা আলোচনা করব, তাদের সেই 5 দফাতেই আলোচনাতে তারা ছিলেন এবং ওর বাইরে কোনো কথা বলবেন না। এবং তারা সেই জায়গায় কি বলছেন, সরকার পক্ষ কী বলছে, প্রশাসন কী বলছে, তার সমস্ত এভিডেন্স কিন্তু সেই ভিডিওতে থাকবে। আর এই জায়গাতেই বেঁকে বসেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে না, তিনি ইমিডিয়েটলি সেই যে ভিডিওটি রয়েছে সেটি তুলে দিতে পারবেন না। যুক্তি হিসেবে বলেন তিনি সুপ্রিম কোর্টের পারমিশন চাইবেন, তবেই সেই ভিডিও তিনি তুলে দিতে পারবেন। আর এখানেই আশঙ্কার মেঘটা জমছিল যে লাইভ স্ট্রিমিং হলে কি হচ্ছে না হচ্ছে গোটা বাংলার মানুষ দেখতে পাবে, সমস্ত আন্দোলনরত ডাক্তাররা দেখতে পাবেন। ফলে সেখানে ট্যাম্পারিংয়ের কোনো জায়গা থাকছে না। কি হচ্ছে, কে কি বলছে, সেটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে নাকি সলভ করার চেষ্টা করছে, সেই সমস্ত কিছু চলে আসবে। আবার ভিডিও রেকর্ডিং সাথে সাথে দিয়ে দিলেও সেই জায়গাটাই থাকতো।
কিন্তু যেহেতু ভিডিও রেকর্ডিং সাথে সাথে দেওয়া হচ্ছে না, এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি সেই ভিডিও নিয়ে এমন কিছু করার জায়গা ছিল? এই মিটিংয়ে যদি কোনো অস্বস্তিকর প্রশ্ন ওঠে, সেটাকে ভয় দেখিয়েই হোক, সেটাকে চাপ দিয়েই হোক, সেটাকে অন্যভাবে বাইপাস করেই হোক, যদি মিটিগেট না করা হয়, সেই সমস্ত সত্যি কি সামনে চলে আসবে? কেননা যে 5 দফা দাবি তুলেছেন, বারবার করে প্রথম দিন থেকে বলে আসছি যে এই 5 দফা দাবি মেনে নেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। যদি এই দাবি মেনে নিতে হয়, আলটিমেটলি সরকারকে পদত্যাগ করতে হবে, আর কোনো অপশান থাকছে না। ফলে সেই জায়গা থেকে অনেক আশা জেগেছিল আজকের মিটিং নিয়ে, অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন, আমিও পার্সোনালি অবশ্যই অবশ্যই হতাশ হয়ে পড়েছিলাম। এবং সেই জায়গা থেকে আমিও অনেক কথা বলেছিলাম, কিন্তু শেষ অবধি যে দৃঢ়তা দেখালেন এবং ওই দাবিটাতেই তারা অনড় থেকে চলে এলেন, এখন বলটা কিন্তু পুরোপুরি তাহলে সুপ্রিম কোর্টের হাতে চলে গেল। এবং আবারও বলবো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আপনারা অনেকেই হয়তো ক্ষুণ্ণ, অনেকেই হয়তো তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছেন, এবং সেই জায়গায় আমি একটা কথাই বলবো, আগেও আমি বারবার বলেছি যে তিনি তার চেয়ারে বসে যে বিচার প্রক্রিয়াটা করছেন এবং যে বিচারটা করছে সেটা আপনাদের বুঝতে হবে। তিনি কিন্তু এইখানে এই বিচার করতে বসেননি যে সিবিআই তদন্ত করে মূল অপরাধীকে ধরবো আর সেই অপরাধীকে সত্যি অপরাধ করেছে কি করেনি সেটা বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে দেবো। এই এক্সপেকটেশন থেকে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছিল। বারবার বলছি যে তিনি এখানে বিচার করতে বসেছেন, এক সিবিআইয়ের তদন্ত যে হাইকোর্ট দিয়েছে কলকাতা পুলিশের হাত থেকে তুলে নিয়ে, সেই সিদ্ধান্ত সঠিক কি সঠিক নয় সেই বিচার করছেন, এবং প্রতি পদে কপিল সিব্বাল, যিনি রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে ডিফেন্ড করছেন, তাকে তুলোধনা করে ছেড়ে দিচ্ছেন, প্রতিটা জায়গায় প্রশ্ন তুলছেন। সুতরাং তিনি সঠিক বিচারটা না করলে এই জায়গাটা করতেন না। 2 নম্বর জায়গাটা, সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত কি সঠিক পথে এগোচ্ছে, সেই জায়গাতেও সিবিআইকে কিন্তু তিনি একবারও বলেননি যে সিবিআই অন্যায় করছে। বরং তিনি সেখানে যে জায়গাগুলো সিবিআই মেনশন করে দিচ্ছে, তুষার মেহতা সলিসিটর জেনারেল কেন্দ্রের, তিনি যে জায়গাগুলো মেনশন করে দিচ্ছেন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং বলছেন যে ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট দাও, সেই জায়গা থেকেও তিনি একদমই সঠিক জায়গায় রয়েছেন। এবং 3 নম্বর যে জায়গাটা, সুমোটো কেসটা যে কারণে নেওয়া হয়েছে, যে ভারতের সার্বিকভাবে যে মেডিকেল জায়গা রয়েছে সেখানে সুরক্ষার দরকার রয়েছে, সেই জায়গা থেকে তাকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেই ইনফরমেশনটা মিসলিডিং হতে পারে, কিন্তু সেই ইনফরমেশনের বেসিসে তো তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন যে হ্যাঁ বাবা, তোমরা আন্দোলন করছো, আন্দোলনটা স্টপ করো, আন্দোলন করলে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, এখন আন্দোলনটা স্টপ করাতে কী করতে হবে এই জায়গাটা তার কাছে ক্ল্যারিফাই করতে হবে, তবে তিনি সেটা বিচার করবেন। কেন আন্দোলনটা তুলতে পারছেন না এই জায়গাটা বলতে হবে। ফলে সুপ্রিম কোর্টে আগামী মঙ্গলবার যে শুনানি রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা সেখানে সন্দীপ, এই টালা থানার ওসি, কলকাতা পুলিশের একটা অংশ, তার ফলে জড়িয়ে গেল, এবং সেই জায়গা থেকে এই যে আন্দোলনটা তুলে নেওয়ার কথা বলা হয়েছিল, যে মিসলিডিং ইনফরমেশন দিয়ে এই আন্দোলনটাকে তোলানোর জন্য বলা হয়েছিল, সেই সমস্ত কিছুর বিচার হবে মঙ্গলবার। খুব ইম্পর্টেন্ট ডেট হতে চলেছে ভারতীয় জুডিশিয়ারির জন্য, এবং আমার বিশ্বাস চন্দ্রচূড় সাহেব যেভাবে সেই জায়গা থেকে বিচারটা এখন অবধি হ্যান্ডেল করেছেন, আমি কিন্তু প্রচণ্ড স্যাটিসফাইড। আমার প্রচণ্ড এক্সপেকটেশন থাকছে যে হ্যাঁ, তিনি এই ডাক্তারদের ব্যাপারটাও বুঝবেন এবং সেখানেও সরকার যে গড়িমসিটা করছে সেই জায়গায় সরকারকে তিনি কড়া সিদ্ধান্তই শোনাবেন। অবভিয়াসলি তার যে প্রাজ্ঞতা রয়েছে, তার যে ওই জুডিশিয়ারি সিস্টেমের উপর বসে তিনি যে ভারতের প্রধান বিচারপতি হয়েছেন, সেই জায়গাটা থেকে যে জায়গাটা তিনি বিচার করছেন, এখনও অবধি কিন্তু অভয়া মামলায় সত্যিই তিনি সঠিক কাজটাই করে চলেছেন। ফলে মঙ্গলবার দিন খুব ইম্পর্ট্যান্ট দিন হতে চলেছে, কিন্তু তার আগে আজকের দিনটা কিন্তু অভয়ের জাস্টিসের জন্য অন্যতম মাইল ফলক হয়ে রইল। এই খবর যখন আন্দোলনরত ডাক্তারদের কাছে পৌঁছেছে, তারা এই সন্দীপের গ্রেপ্তার, অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তার, তারা উল্লাসে ফেটে পড়েছেন, এবং সত্যিই একটা কষ্টের আবহে তো আমরা সকলেই আছি, একটা মানসিক শান্তি কিন্তু আমাদের কারণই নেই। কিন্তু সেই জায়গা থেকে যখনই বুঝতে পারছি আমাদের বোনটা জাস্টিস পাবে, এবং সেই দিকে যাদের উপর আমরা ভরসা করছি, যাদের উপর আস্থা রাখছি, সেটা সিবিআই হতে পারে, সেটা সুপ্রিম কোর্ট হতে পারে, তারা যখন এই বোনের জাস্টিসটা নিশ্চিত করার জন্য এত পজিটিভ পদক্ষেপ নিচ্ছেন, তখন কিন্তু সত্যিই মনের জোশটা আরও বেড়ে যাচ্ছে, এবং কোথাও গিয়ে মনে হচ্ছে হ্যাঁ, বোনটাকে হয়তো ফেরত আনতে পারবো না, আমাদের অভয়াটাকে ফেরত আনতে পারবো না, কিন্তু আর একটা অভয়া এই বাংলায় হবে না, সেই জায়গাটায় সুপ্রিম কোর্ট এবং সিবিআই মিলে কার্যত নিশ্চিত করে দিচ্ছেন। আর সেই জায়গায় আজকের ডাক্তাররাও যেটা করলেন সেটা কিন্তু ফাটিয়ে দিলেন, এ কথা বলতে কোনো খামতি নেই। কি বলবেন বন্ধুরা আজকের এই সমস্ত কিছু নিয়ে? সত্যিই একটা কোথাও গিয়ে হালকা হলেও খুশি লাগছে না, একটা ভালো লাগা আসছে না? অভয়াটার জন্য কষ্ট তো একদিকে আছেই, কিন্তু তার পাশাপাশি কোথাও গিয়ে সে জাস্টিস পাচ্ছে, এই কথাটা মনে হচ্ছে না? যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।